পরে সে জাবিয়ানের কাছে এসেছিল তার হবু বউয়ের এমন কাণ্ড করার কারণ জানতে, আর জানতে সে কেন এমনটা করলো। বর্তমান রাশেদের ডাকে হানিয়ার ধ্যান ফিরে। সে বসা থেকে উঠে জাবিয়ানের রুমের দিকে যায়। এবার নক করে প্রবেশ করে। জাবিয়ান তাকে ভেতরে প্রবেশ করতে বলে। হানিয়া ভেতরে প্রবেশ করার পর দেখতে পায় জাবিয়ান তার চেয়ারে বসে আছে আর সোহা দাঁড়িয়ে আছে। হানিয়া হেঁটে জাবিয়ানের ডেস্কের সামনে গেলে জাবিয়ান হানিয়াকে বসতে বলে। হানিয়া গম্ভীর গলায় বলে, বসতে আসেনি, শুধু আপনার হবু বউয়ের করা কিছু কর্ম সম্পর্কে জানাতে আর জানতে এসেছি সে কেন এমন করলো আমার সাথে। জাবিয়ান ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। কি করেছে সে তোমার সাথে? হানিয়া জাবিয়ানকে বিষয়টা খুলে বলে। সোহা হানিয়ার কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। মহিলাগুলো এমনভাবে তার কথা ফাঁস করে দিবে সে কল্পনাও করতে পারেনি এমন হবে। সে নিজেকে বাঁচানোর জন্য হানিয়ার আনা অভিযোগ অস্বীকার করে। হানিয়া তার কথার প্রমাণ দিতে একজন স্টুডেন্টের মাকে ভিডিও কল দিয়ে সোহাকে দেখালে বলে, মহিলা বলে এই মেয়েটি হানিয়ার সম্পর্কে উল্টাপাল্টা বুঝিয়েছে তাকে। সবটা শুনে দেখে জাবিয়ানের নিভে যাওয়ার একটা যেন আবারও দাউ দাউ করে চলতে থাকে। জাবিয়ান কিছু বলতে যাবে তার আগে হানিয়া বেশ উচ্চস্বরে বলতে শুরু করে, আমার সাথে আপনাদের সমস্যা কি রে ভাই? আমায় কি আপনারা এবার কবরে নিয়ে গিয়ে শান্তি পাবেন? আমি তা কোন পাকা ধানে মই দিয়েছি যে সে এমনটা করলো আমার সাথে? আনসার মি মিস্টার তালুকদার। এত প্রমাণ থাকার পরও সোহা নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলে। জাবিয়ান, বিশ্বাস করো আমি কিছুই করিনি। এই হানিয়া তোমার চোখে আমাকে খারাপ করতে, আমাদের বিয়েটা ভেঙে দিতে ও নিজেই এসব করেছে। হানিয়া নিজের ক্রোধ সংবরণ করতে পারে না। সোহার সামনে গিয়ে ঠেটিয়ে একটা থাপ্পড় মারে, যে গালে কিছুক্ষণ আগে জাবিয়ান থাপ্পড় মেরেছিল। একই গালে দুবার এমন দাবাং থাপ্পড় খেয়ে সোহার ঠোঁট কেটে যায়। হানিয়া সোহার চুলের মুঠি ধরে বলে, তুই কে বে তোর জন্য এত কিছু করতে যাব? নিজ ইচ্ছায় নিজের জায়গা ছেড়ে দিয়েছি, না হলে তোর যোগ্যতা আছে তালুকদার বাড়ির বউ হওয়ার? আচ্ছা আর হানিয়া? হানিয়া সোহাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিয়ে বলে, আমার সাথে লাগতে আসবি না, এমন হাল করব তোর পেয়ারের স্বামীও চিনতে পারবে না। তারপর জাবিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনার বিচারের অপেক্ষা করলাম না, নিজের বিচার নিজেই করতে শিখে গেছি। দুঃখিত আপনার হবু বউয়ের গায়ে হাত তোলার জন্য, কিন্তু সে এটা প্রাপ্য। আপনার বউকে বলবেন আমার থেকে দূরে থাকতে। কথাটা বলে হানিয়া হনহনিয়ে জাবিয়ানের কেবিন থেকে বের হয়ে যায়। জাবিয়ান হাঁ করে হানিয়ার এমন রুদ্রাণীর রূপ অবলোকন করে। সোহা এই কাজটা করেছে হানিয়ার মনে স্পর্শ সম্পর্কে নেগেটিভ ঢুকাতে, কিন্তু সে নিচেই বাজেভাবে ফেসে যায়। জয়, শোনো, আজ আমার আর জাবিয়ানের রেজিস্ট্রি পেপারের নিচে প্রপার্টির পেপারস রেখে দিব। তালুকদার প্রপার্টির 60% জাবিয়ানের নামে লিখে দিয়েছে আরসাল তালুকদার। বোকা শায়লা তালুকদার আমায় নিজেই সব বলেছিল। জাবিয়ান নামের সম্পত্তি পেলেই আমাদের বাকি জীবন চলে যাবে। বিয়ের তৃতীয় দিন জাবিয়ানের সাথে আমাদের বাসায় যাব। সেদিন রাতে আমি আর তুমি পালিয়ে যাব। তার পরের দিনই আমরা বিয়ে করে নিব। আমার ভয় করছে জয়, বাবুর কথা জানাজানি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। বউ সাজে বসে থাকা প্রিয় ভাতিজির মুখে মারাত্মক প্ল্যান শুনে মিসেস তালুকদারের হাতে পায়ে কাঁপন ধরে যায়। হাতে ধরে রাখা খাবারের প্লেটটা পড়ে যায় মেঝেতেই। হুট করে কিছু পড়ার শব্দে সোহা পেছনে ঘুরে তাকালে দেখতে পায় তার হবু শাশুড়ি দাঁড়িয়ে আছে। সোহা ঘাবড়ে যায়। ফোন কেটে তড়িঘড়ি করে মিসেস তালুকদারকে সামনে এসে দাঁড়ালে মিসেস তালুকদার দিক বিদিক ভুলে তাকে একটা থাপ্পড় লাগায়। সোহার বাহু ধরে তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এত খারাপ মেয়ে তুই? আমার পরিবারের বিরুদ্ধে এমন প্ল্যান করেছিস? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোর জন্য আমি হানিয়ার মতো মেয়েকে এত কষ্ট দিয়েছি, কিন্তু আর না। এখনই আমি বাইরে গিয়ে সবাইকে সব সত্যি জানাবো, আর এই বিয়েও আমি ভেঙে দিলাম।
কথাটা বলে মিসেস তালুকদার রুমটা থেকে বের হতে যাবেন, তখনই তার মাথায় একটা ভারী কিছু দিয়ে আঘাত করে সোহা। মিসেস তালুকদার আ শব্দ করে মাথায় ব্যথায় শরীর ভারসাম্য ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সোহা তাকে অজ্ঞান হয়ে যেতে দেখে তাড়াতাড়ি করে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে জয়কে ফোন করে। মিসেস তালুকদারের জেনে যাওয়ার বিষয়টা জানালে জয় বলে সে আসছে। ততক্ষণে মিসেস তালুকদারের মুখ হাত পা বেঁধে দিতে বলে। সোহা তার কথা অনুযায়ী কাজটা করে। কিছুক্ষণ পর জয় আরও দুজন ছেলে এসে মিসেস তালুকদারকে নিয়ে সেন্টারের পেছনের দিকে চলে যায়। আপাতত কয়েকদিন তাকে লুকিয়ে রাখবে, তারপর সব সম্পত্তি নিজেদের নামে পাওয়ার পর ভেবে দেখা যাবে। তার বিষয়টা এমনটাই জয় আর সোহা প্ল্যান করে। সকলে মিসেস তালুকদারকে খুঁজতে খুঁজতে হয়রান, সারা সেন্টারে কোথাও নেই। এদিকে দুই ছোড়া কাপড় স্টেজে এসে উপস্থিত হয়েছে। দুটো রাজকীয় সোফায় স্পর্শ, আবরার আর জাবিয়ান সোহাকে বসানো হয়েছে। চারজনের মনে আলাদা আলাদা অদ্ভুত অনুভূতি কাজ করছে। স্পর্শের মনে একটা কথাই বারবার নাড়া দিচ্ছে, আজ সারা জীবনের জন্য সে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে যাবে। অন্যদিকে আবরারের মনে ভালো খারাপ দুটো অনুভূতি ঘিরে রয়েছে। ভালোবাসার মানুষটিকে নিচের করে পেলেও তার জন্যই তার বোনকে ডিভোর্সি হতে হচ্ছে। এতদিন হানিয়া ডিভোর্সের জন্য চিল্লাপাল্লা করলেও আজ সেই ডিভোর্সের জন্য নিজেকেই দোষারোপ করছে আবরার। সোহার মন কাজ করছে ভয়, সংশয় আর উত্তেজনা। এই তিন অনুভূতি সোহাকে নাস্তানাবুদ করে ফেলছে। আর এইদিকে আমাদের জাবিয়ানের মনোভাব বোঝা বড্ড দায় হয়ে পড়েছে। ব্যাটা মুখটা এমন স্বাভাবিক করে রেখেছে যে এর মনের হাল বোঝা কারো সাধ্য নেই। কাছে এবার বিয়ে পড়ানোর জন্য তারা দিল হই হুল্লোড়ে মেতে থাকা সেন্টারটা নিশ্চুপ হয়ে যায়। স্পর্শ তার বাবাকে ইশারায় নিজের কাছে ডাকলে মিস্টার তালুকদার হন্তদন্ত হয়ে মেয়ের কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, কোনো সমস্যা হচ্ছে? না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। আম্মু কই? এখন বিয়ে পড়ানো হবে, আম্মুকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। মিস্টার তালুকদার চিন্তিত গলায় বলেন, তোমার আম্মু তো কোথাও নেই মা। এই একটু আগে আমায় মেসেজ করে বলল তার নাকি প্রেশার ফল করেছে, তাই আবার বাসায় চলে গিয়েছে। স্পর্শ মায়ের অসুস্থতার কথা শুনে অস্থির হয়ে যায়। সে অস্থির গলায় বলে, বাবা, মায়ের কি শরীর বেশি খারাপ? মিস্টার তালুকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার জন্য বলেন, না মা, তোমার আম্মুর একটু প্রেশার ফল করেছে, জানোই তো বেশি কাজের চাপ নিতে পারে না, তাই হয়তো। তুমি চিন্তা করো না, বিয়েটা পড়ানো শেষ হলেই আমি বেরিয়ে পড়ছি বাসায় যাওয়ার জন্য। তুমি বিয়েটায় মনোযোগ দাও মা। স্পর্শ অশ্রুসিক্ত চোখে করুণ গলায় বাবাকে বলে। আম্মু থাকবেন আমার বিয়েতে বাবা? মেয়ের এমন করুণ গলায় করা প্রশ্নের কোনো জবাব দিতে পারে না মিস্টার তালুকদার। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সবার সব চাওয়া তো পূর্ণ হয় না আম্মা, তোমার এটাও হয়তো হবে না। ভাগ্যে যা আছে তা আলহামদুলিল্লাহ বলে মেনে নাও। স্পর্শর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। মিস্টার তালুকদার মেয়ের চোখের পানি সহ্য করতে পারছেন না বিধায় তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে এক কোণায় গিয়ে রুমাল দিয়ে চোখটা মুছে ফেলেন। মিস্টার তালুকদার যেতে স্পর্শ নিচের হাতে এক পুরুষালী হাতের স্পর্শ পায়। ঘাড় ঘুরিয়ে ডানে তাকালে দেখতে পায় তার প্রিয়তম কিছুক্ষণ পর হতে চলা তার জীবনসঙ্গী তাকে চোখের ইশারায় কাঁদতে মানা করছে। আবরা নিচের শেরওয়ানির পকেট থেকে রুমাল বের করে স্পর্শর চোখটা মুছিয়ে দেয় ভীষণ যত্ন করে। আবরার এমন যত্ন দেখে কাজিন মহল ওহো বলে চেঁচিয়ে ওঠে। মিনিট পাঁচেক পর কাছে বিয়ে পড়ানো শুরু করে। প্রথমে স্পর্শ আবরারের বিয়ে পড়ানো হবে, তারপর জাবিয়ান আর সোহার। মহান রাব্বুল আলামিনের কালাম পড়ে ইসলামী রীতিতে স্পর্শ আবরার পরস্পরকে ইহকাল ও পরকালের জন্য হালাল করে নেয় 3 কবুলের মাধ্যমে। 3 বার কবুল বলে ধর্মীয় রীতিতে আর ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করার মাধ্যমে সামাজিকভাবে আজ থেকে তারা স্বামী স্ত্রী বলে স্বীকৃত পায়।
বহু কষ্টে চোখের পানির পর আজ তারা এক হতে পেরেছে। কথাটা মনে হতে আবরার রেজিস্ট্রি পেপারে সাইন শেষ করে সাথে সাথে দুই হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে দেয় সকলের সামনে। সকলে তার এমন কান্নার ভড়কে গেলেও পরবর্তীতে বুঝতে পারে এটা খুশির কান্না। স্পর্শ আবরারের গা ঘেঁষে বসে তাকে শান্ত করায়। কিছুটা সময় নিয়ে আবরার নিজেকে শান্ত করে, তারপর কাছে এগিয়ে যায় জাভিয়ান সোহার দিকে। জাভিয়ান ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে থাকে। নেই সে রমণীটি, আসেনি কেন তাহলে? কথাটা মনে হতে নিজেকে নিচেই এক ভয়ঙ্কর গালি দেয় জাভিয়ান। 1 ঘন্টা আগেও তো দেখা হলো সেই রমণীর সাথে। বাক্যলাপ হলো দুজনের মধ্যে দীর্ঘ সময়। কি হয়েছিল জানতে চান? তাহলে আসি 1 ঘন্টা আগের ঘটনাটায়। 1 ঘন্টা আগে হানিয়া সেন্টারের পেছনের বাগানে দাঁড়িয়ে আছে, আর ঘন্টাখানেক পরে সে আর জাভিয়ান চিরকালের জন্য আলাদা হয়ে যাবে। কথাটা মনে পড়তে তার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। চোখ ফেটে অশ্রুরা বের হওয়ার অনুমতি চাচ্ছে। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছে হানিয়ার জন্য। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু সে চুপচাপ হয়ে আছে, একদম শান্ত নদীর মতো। হঠাৎই একটা পুরুষালী গলার গম্ভীরটাকে হানিয়া থমকে যায়। ডাকটা তার পরিচিত এবং একজন মানুষই হানিয়াকে এই নামে ডাকত। হানিয়া আনমনে মুখ দিয়ে বের হয়ে আসে সেই ব্যক্তিটির নাম। জাভিয়ান। হ্যাঁ, জাভিয়ানি। হানিয়া পেছনে ফিরে তাকাচ্ছে না দেখে জাভিয়ান নিচেই হেঁটে হানিয়ার সামনে এসে দাঁড়ায়। আবছা আলোয় হানিয়ার থমথমে মুখটা দেখে জাভিয়ানের বুকটা কেমন একটা চাপ ধরে। জাভিয়ান হালকা হেসে বলে, কি করছিলে এখানে এমন আধারে একা একা নিস্তব্ধ এই জায়গায় দাঁড়িয়ে থাকতে ভয় করছিল না তোমার? হানিয়া জাভিয়ানের দিকে তাকিয়ে হঠাৎই গেয়ে ওঠে, একলা একা একলা আমি একলা ভালো থাকি, মন খারাপের সময়টা নিজের কাছেই রাখি। জাভিয়ান চমকে যায় বিষাদ মাখা কণ্ঠে হানিয়ার এই এক লাইন শুনে। বুকে খানিকটা কাঁপনও ধরিয়ে দেয়। হানিয়া তার কণ্ঠে এতটা বিষাদ কেন? তার চিরকালের জন্য আলাদা হয়ে যাচ্ছে এই কারণে? কিন্তু সিদ্ধান্তটার সবচেয়ে বেশি সমর্থন করেছিল হানিয়া নিজেই। তাহলে এখন এত বিষাদ কেন হানিয়ার কণ্ঠে? বিষাদের জায়গায় উচ্ছ্বাস থাকার কথা নয় কি? হানিয়া বলে, লাইনটা দ্বারা কি বুঝলেন? জাভিয়ান কোনো উত্তর দেয় না। হানিয়ার থেকেই শুনতে চাচ্ছে সে। জাভিয়ান চুপ করে আছে দেখে হানিয়া নিচেই বলে, আমি বলছি, এর মানে হলো আমি একাকিত্ব আমার নিজের বেছে নেওয়া সঙ্গী, যে একবার নিঃসঙ্গতার হাত ধরে সে আর ভয়ের পথ চেয়ে না, হারানোর শঙ্কা ঝরে পড়ে, অপেক্ষাবিলীন হয়ে রয়ে যায়। জাভিয়ান তাকিয়ে থাকে হানিয়ার চোখের দিকে। হানিয়াও আজ কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তাকিয়ে দেখছে তার প্রণয়ের প্রথম পুরুষকে, যে কিনা একটু পরে অন্যের হয়ে যাবে। মন ভরে দেখে নিচ্ছে। জাভিয়ান হানিয়ার চোখে চোখ রেখে জবাব বলে ওঠে, তোমার এই একাকিত্বের জীবনে আমায় এক কোণায় রাখলে কি বড্ড বেশি ক্ষতি হয়ে যেত হানি? হানিয়া চোখে চোখ রেখে হেসে ওঠে। কথা ঘোরানোর জন্য বলে, বউয়ের স্টেজে বসিয়ে রেখে এখানে কি করছেন আপনি? স্টেজে চলে যান, আর কিছুক্ষণ পরেই হয়তো আপনাদের বিয়ে পড়ানো শুরু হবে। জাভিয়ান চোখ সরিয়ে নেয় হানিয়ার থেকে। বড্ড বেশি রাগ লাগছে মেয়েটার উপর। ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে গেছে, কিন্তু বাহিরে অন্যকে কথার বান দিয়ে গুড়িয়ে দিচ্ছে। না, সে যেটা করছে ঠিকই করেছে। একটু শাস্তি তো হানিয়ারও পাওনা। বিচ্ছেদের অনলে নিজেকে যেমন পুড়ছে, জাভিয়ানকেও পুড়াচ্ছে। জাভিয়ান পাশে সোহাকে দেখে গুমড়ে গুমড়ে মরছে, কিন্তু স্বীকার করতে নাড়াচ্ছে। কেঁদে কেটে ইনায়ের কাছে নিজের মনের কথা জানাতে পারে, কিন্তু যার জন্য এই কান্নাকাটি তাকেই সাহস করে বলতে পারছে না। জাভিয়ানের এখন তো এত মেজাজ খারাপ হচ্ছে যে ঠাটি একটা চড় দিতে মন চাচ্ছে, কিন্তু তার সাহসে কুলাচ্ছে না। পাঠক সমাজে তার এই হাত চালানোর স্বভাবের কারণে ভীষণ ক্ষুব্ধ হয়ে আছে। 5 দিন আগে যখন ইনায়া তাকে হানিয়ার একটা ভিডিও পাঠালো, তখনই সে ঠিক করে নিয়েছিল বিয়ের ঝামেলা মিটে যাওয়ার পর এই মেয়েকে একটা থাপ্পড় হলেও সে দিবেই। এতে পাঠক সমাজ তাকে ভয়ঙ্কর গালি দিলেও সে মাথা পেতে মেনে নিবে।
ইনায়ের পাঠানো ভিডিওটা সে দেখতে পেয়েছিল জ্বরে অচেতন হানিয়ার কান্না মাখা গলার আকুতি। অচেতন হানিয়া ইনায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে জাভিয়ানকে চেয়েছিল, আরও কত শত আকুতি ইনায়ের কাছে, কিন্তু সবটাই হানিয়া অচেতন অবস্থায় করেছে। বলা হয়ে থাকে অচেতন অবস্থায় মানুষ মনের কথাগুলোই বলে ফেলে, হানিয়াও তাই করেছে। 5 দিন আগে হুট করে হানিয়ার গা কাঁপিয়ে ভয়াবহ জ্বর আসে। এমন জ্বর হানিয়ার 20 বছরের জীবনে খুব কমই এসেছে। হানিয়া তখনই হোস্টেলেই, ভাইয়ের বিয়েতেও বাসায় যায়নি সে। তার পাশের পেটের একজন মেয়ে তার এত জ্বর দেখে ঘাবড়ে যায়। হানিয়ার পরিবারের লোকদের ফোন করতে চাইলে হানিয়া নিষেধ করে দেয় তাকে। সে চায় না তার এই সামান্য অসুস্থতার কারণে একটা শুভ কাজে বাধা পড়ুক। মেয়েটা অনেক জোর করায় হানিয়া ইনায়ের নাম্বার দেয় মেয়েটাকে। মেয়েটা ইনায়কে সংক্ষিপ্তভাবে সবটা খুলে বললে ইনায় তড়িঘড়ি করে ডাক্তার এহসানকে নিয়ে হানিয়ার হোস্টেলে এসে উপস্থিত হয়। গার্লস হোস্টেলে হয় সেখানকার দায়িত্বরত মহিলা ডাক্তার এহসানকে ভেতরে প্রবেশ করতে দেয় না, বলে ডাক্তার প্রবেশ করতে হলে মেয়ে ডাক্তার আনেছেন তারা। অগত্যা ডাক্তার এহসান বাহিরে দাঁড়িয়ে থাকে আর তার এক ফিমেল কলিগকে ফোন দিয়ে ডেকে আনে। ইনায়া অবশ্য আগেই চলে গিয়েছিল। তখন অচেতন হানিয়া ইনায়াকে এসব বলেছিল। ইনায়া সেটা নিজের ফোনে ভিডিও করে রেখেছিল। হানিয়ার গলার আওয়াজে জাভিয়ানের ধ্যান ভাঙে। হানিয়া তাকে বলছে, যান স্টেজে গিয়ে বসুন, আপনার হবু বউ হয়ে আপনার অপেক্ষা করছে। জাভিয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলে, তা তো যাবই, তার আগে এই বউয়ের ইচ্ছেটা পূরণ করে নেই। বউ আমার কাছে প্রথমবার কিছু একটা চেয়ে সেটা তাকে না দেওয়া পর্যন্ত আমি যে শান্তি পাচ্ছি না। হানিয়া জাভিয়ানের কথা বুঝতে বাকি থাকে না। জাভিয়ান নিচের শেরওয়ানির পকেট থেকে একটা ভাঁজ করা পেপার আর পেন বের করে। পেপারটা খুলে সেটা হানিয়ার দিকে বাড়িয়ে দেয়, সাথে পেনটাও। মুখে হাসি বজায় রেখেই বলে, তোমার ইচ্ছেটা তাড়াতাড়ি পূরণ করতে গিয়েও করতে পারলাম না হানি, দুঃখিত তার জন্যে। হানিয়ার কাছে কথাগুলো কটুক্তই লাগলো। ইচ্ছে পূরণ করতে পারলো না কিভাবে? এই তো তাদের বিচ্ছেদের জন্য সব ব্যবস্থা করেই তো ফেলেছে। শুধু দুজনের দুটো স্বাক্ষর, তারপর তার ইহকাল পরকাল দুই জগতের জন্যই একে অপরের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। কথাটা মনে পড়তেই হানিয়ার চোখ ছোড়া ভিজে ওঠে। ঠোঁট কামড়ে ধরে নিচের কান্না আটকায়। কাপা কাপা হাতে পেপার আর পেনটা নিচের হাতে তুলে নেয়। গলা স্বাভাবিক করার জন্য কয়েকবার খাকারি দেয়, তাও গলাটা অবস্থা যাকে তাই থেকে যায় হানিয়ার। ভাঙা গলা নিয়েই বলে, পরে সাইন করে কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। জাভিয়ান হন্তদন্ত হয়ে বলে, না না, পরে করা যাবে না, এখনই করো। আমার আবার এই পেপারস অ্যাডভোকেট আঙ্কেলকে দিতে হবে। সে তো আজ বিয়েতে আসছে, তখনই দিয়ে দিব। হানিয়া চোখ তুলে জাভিয়ানকে একবার দেখে নেয়, কত তাড়া তার মুক্তি পাওয়ার। ঠিক সেও আর অপেক্ষা করাবে না। পেছনের একটা দেওয়ালে পেপারটা রেখে দুটো পৃষ্ঠের ঘচাঘচ সাইন করে জাভিয়ানের হাত ধরিয়ে দেয় পেপারটা। থমথমে গলায় বলে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং শুভ বিবাহ। জাভিয়ানের মনের ভেতরে থাকা ভয়টা একেবারে শেষ হয়ে যায়। চমৎকার একটা হাসি দিয়ে পেপারটা নিচের হাতে তুলে নেয়। পেপারটা পুনরায় পকেটে ভরে রেখে হানিয়াকে ক্রস করে যাওয়ার সময় হুট করে হানিয়ার কানের কাছেটা কিছুটা ঝুঁকে বলে, সরি বাট নট সরি। এইটুকু পাও না তুমি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বধুয়া। কথাটা বলে শীষ বাজাতে বাজাতে চলে যায়। হানিয়া নিষ্প্রাণ দৃষ্টিতে জাভিয়ানের চাওয়া দেখে। বর্তমান কাজী সাহেব জাভিয়ান আর সোহার বিয়েতে যাবতীয় তথ্যগুলো লিখছিলেন। সেই ফাঁকে হঠাৎই কোথা থেকে আহনাফ দৌড়ে আসে জাভিয়ানের কাছে। জাভিয়ানের হাতে একটা চিঠির মতো কাগজ দিয়ে তাকে একটু ঝুঁকতে বলে। জাভিয়ান আহনাফের কাছে একটু ঝুঁকে এলে আহনাফ তার কানে কানে বলে, হানি মাম্মাম দিয়েতে তা ফলে কোলে দেখতে বলেতে। কথাটা শেষ করেই যেমন ঝড়ের গতিতে এসেছিল তেমনি তুফানের গতিতে চলে যায়। এইদিকে জাভিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। এই তো একটু আগে হানিয়ার সাথে দেখা হলো, তখন তো খোঁচা মারা কথা ছাড়া কিছুই বলল না। এখন চিঠিতে লিখে আবার কি জানালো? জাভিয়ান চিঠিটা খুলবে তখনই কয়েকটা উত্তেজিত গলার আওয়াজে চিঠি পড়ার বিষয়টা ভুলে যায়। চিঠিটা পকেটে ভরে সামনে তাকালে তার অধরে কোণে একটা হাসি ফুটে ওঠে।
সামনে তাকিয়ে দেখতে পাই জাবিয়ানের পিয়ে রাশেদ সুহার বয়ফ্রেন্ড জয়ের কলার ধরে টানতে টানতে স্টেজের সামনে এনে ফেলেছে। পেছনে কয়েকজন পুলিশ আরও কয়েকটা বখাটে ছেলেদের ধরে নিয়ে আসছে। জাবিয়ান তাদের থেকে চোখ ঘুরিয়ে পাশে বসা সুহার দিকে তাকায়। দেখতে পায় সুহা হতভম্ব হয়ে হা করে বিষয়টা দেখছে। এমনটা যে হবে সে কোশমিন কালেও কল্পনা করেনি। জাবিয়ান তার আরেকটু কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ইয়োর গেম ইজ ওভার না হওয়া মিসেস জাভিয়ান তালুকদার। সুহা মুখটা হা করে জাবিয়ানের দিকে তাকায়। জাবিয়ান তাকে উদ্দেশ্য করে একটা বাঁকা হাসি দিয়ে বসা থেকে উঠে হেঁটে স্টেজের মধ্যখানে আসে। স্টেজের পাশে একজনকে কিছু একটা ইশারা করতেই একটা ছেলে একটা মাইক দেয় তার হাতে। জাবিয়ান মাইকে বলতে শুরু করে, আপনারা যারা দুটো বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকে দুঃখ ভারাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে দ্বিতীয় বিয়েটা হচ্ছে না। আপনাদের একটা বিয়ে দেখে সন্তুষ্ট হতে হবে। উপস্থিত সবার মাথার উপর দিয়ে চায় জাবিয়ানের কথাগুলো। মিস্টার তালুকদার ছেলের কাছে এগিয়ে এসে বলে, কি বলছো তুমি এইসব? তোমার মাথা ঠিক আছে তো? আর রাশেদের সাথে এই ছেলেটাকে পুলিশই বা কী করছে? হেয়ালি বাদ দিয়ে বলবে সবটা। মিস্টার তালুকদার যে রেগে গেছে তা কথার তেজেই বোঝা যাচ্ছে। জাবিয়ান এবার হেয়ালি বাদ দিয়ে সিরিয়াস হয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশ্য করে বলে, আজকের বিয়ের কার্যক্রম এই পর্যন্তই। আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন, এটা আমাদের ফ্যামিলি টাইম। জাভিয়ানের তরফ থেকে তেমন কেউ না আসলেও সুহাদের তরফ থেকে অনেক দূর দূরান্তের অতিথিরাও এসেছিল বিয়েতে। তাদের উদ্দেশ্য করে জাভিয়ান কথাগুলো বলে। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখা দুজন লোক অতিথিদের খাওয়ার প্যান্ডেল নিয়ে যায়। হল রুমটায় থেকে যায় জাভিয়ানের পরিবার, হানিয়ার পরিবার আর সুহার পরিবার। জাভিয়ান আবারও শুরু করে বলা, বিষয়টা বুঝতে হলো আপনাদের কয়েকটা ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড শুনতে হবে। আশা করি সবাই ধৈর্য ধরে দেখবেন। সকলে মাথা নাড়িয়ে তার কথায় সম্মতি দেয়। জাভিয়ান একজনকে ইশারা করতেই লোকটি একটা টেবিল ও একটা ল্যাপটপ এনে স্টেজে রাখে। জাভিয়ানদের যেই সোফায় বসানো হয়েছিল তার পেছনে একটা বড়সড় জায়গা জুড়ে সাদা কাপড় দেওয়া আছে। সেটাতেই প্রজেক্টরের মাধ্যমে ভিডিও ফুটেজ দেখানো হয়। ভিডিওর শুরুতে দেখা যায় সোহা জয়ের সাথে সেই আবাসিক হোটেলটায় ঢুকছে। দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে হাঁটছে। জাভিয়ান ভিডিওর টাইমিং বাড়িয়ে দিলে দেখা যায় প্রায় 3 ঘন্টা পর ওই হোটেল থেকে বের হয়ে আসছে। জাভিয়ান ভিডিওটা স্টপ করে পুনরায় তাদের প্রবেশের সময়কার ফুটেজ চালু করে বলে, ও শুনবেন, একটা জিনিস খেয়াল করুন। সোহা হোটেলে প্রবেশের সময় এক ড্রেস পরে প্রবেশ করছে আর বের হওয়ার সময় আরেক ড্রেস। আরেকটা জিনিস দেখেন, সে আর এই ছেলেটি কেমন ঘনিষ্ঠ হয়ে ভেতরে প্রবেশ করছে। এতটা ঘনিষ্ঠ তো স্বামী স্ত্রীও হয় না পাবলিক প্লেসে। এখন আমি বিষয়টা ক্লিয়ার করছি। সোহা আর এই ছেলে যার নাম জয়, তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছে। তাদের সম্পর্কটা এতটাই গভীর যে তারা এই হোটেলে নিয়মিত রুম ডেটে যায়। এই কথা শুনে সুহার বাবা ভয়াবহ রেগে যায়। সে তেড়ে জাভিয়ানের সামনে এসে বলে, মুখ সামলে কথা বলে জাবিয়ান, তোমার সাহস কী করে হয় আমার মেয়ের সম্পর্কে এসব বলার? জাভিয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলে, আমার সাহস ঠিক কতটা আপনি ভালো করেই জানেন আঙ্কেল। আর আপনার কি মনে হয় আমি এসব আমার মন গড়া কথা বলছি? তাহলে বলবো আপনি ভুলের স্বর্গে বাস করছেন। সামান্য এই ড্রেস পাল্টানোর জন্য তুমি আমার মেয়ের নামে এত বড় অপবাদ দিচ্ছ কীভাবে? এটা মন করা হয়নি তো কি? আজ বুঝলাম আপনার মেয়ে এই বয়সে এত কেন বিগড়ে গিয়েছে। সোহার এত অধপতনের জন্য দোষটা আমি সম্পূর্ণ আপনাকে দিব আঙ্কেল। যাই হোক, আজ আপনাকে দোষী করার দিন না, আজ আপনার মেয়ের আসল রূপ দেখানোর জন্য আপনাদের এসব বলা। জাভিয়ান এবার সুহার বাবার দিকে চোখ সরিয়ে রাশিদের দিকে তাকিয়ে বলে, ওকে আনাও। রাশিদ কাউকে একটা ফোন করে। মিনিট 5 পর একটা জয়ের বয়সী একটা ছেলে প্রবেশ করে হলে। জাভিয়ান তাকে বলে, যা জানো সব বলো। ছেলেটা বলতে থাকে, জয় আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। ও গত বছর থেকে সপ্তাহে 2 দিন হলেও সোহাকে আমার হোটেলে নিয়ে এসে রুম ডেট করে। হোটেলটা আমার না, আমার বাবার। সে অসুস্থ হয়ে পড়ায় আমি দায়িত্ব নিয়েছি। শুরুতে আমি মানা করলেও জয় আমার অনেক
পিরাপিরি করায় আমি রাজি হয়ে যাই। এই খাতায় আমাদের হোটেলের সব গেস্টদের নাম এন্ট্রি করা হয়। এটা চাইলে আপনারা দেখতে পারেন। এছাড়া হোটেলে ইন্ট্রেসে এবং বিভিন্ন ফ্লোরে সিসিটিভি ক্যামেরা আছে, যেটা কিনা আমার কথা প্রমাণে সাহায্য করবে। জয়ের বন্ধুর খাতাটা পুলিশের কাছে দিয়ে দেয়। পুলিশ খাতাটা নিয়ে সবটা চেক করে, তারপর সোহার বাবার দিকে তাকিয়ে বলে। উনি যা বলছে সব সত্য? জাভিয়ান আবারও বলা শুরু করে। শুধু তাই নয় আঙ্কেল, আপনার মেয়ে আপনাকে নানা ভাই বানাতে চলেছে। 2 মাসের প্রেগনেন্ট সে, এবং অপেক্ষা রাখে না এই সন্তানের বাবা জয়। জাভিয়ানের কথাই যেন সকলের মধ্যেই বোমা বিস্ফোরণের মতো কাজ করে। জাভিয়ানের এতক্ষণের কথা ও প্রমাণের সকলেই নিমিষেই তার কথা বিশ্বাস করে ফেলে। সোহার বাবার বুঝতে বাকি থাকে না জাভিয়ান সত্যি বলছে। সে মেয়ের দিকে তাকিয়ে ধপ করে নিচে বসে পড়ে। সোহার মা তাড়াতাড়ি করে এসে স্বামীর পাশে বসেন। মিস্টার তালুকদার নিচের কৌতূহল সামলে না রাখতে পেরে বলেই বসেন, তাহলে সে এসব গোপন করে তোমার সাথে বিয়ের পিঁড়িতে বসছিল কেন? এতই যদি ভালোবাসে তাহলে কেন বিয়ে করলো না? ভালো প্রশ্ন করেছো বাবা, এটার উত্তরে নিচ্ছি। তার আগে একটা অডিও রেকর্ডিং শোনো। জাভিয়ান এবার নিচের ফোনটা বের করে অডিও রেকর্ড অন করে ফোনটার সামনে মাইক ধরে, যাতে সকলেই শুনতে পায়। সবাই শুনতে পায় একটা ছেলে বলছে, শোনো সোহা, তুমি আজই গিয়ে তোমার খালামণির সামনে নাটক করে তালুকদার বাড়ি থেকে বের হয়ে আসতে চাইবে, একটু কান্নাকাটিও করবে। বুড়ি যেই পরিমাপ ভাগ্নিকে ভালোবাসে সে নিশ্চিত তোমায় আটকাবে আর তোমার এমন কান্নার কারণ জানতে চাইবে। তখন তুমি তোমার চালটা চালবে। তুমি বলবে তোমার বাবা বিয়ে ছাড়া এতদিন সেই বাড়িতে তোমার থাকাটা মেনে নিচ্ছে না। এছাড়া উনি ওনার বন্ধুর ছেলের সাথে বিয়ের কথাবার্তা বলছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবা তোমার বিয়ে দিতে চান। এটা শুনলে বুড়ি নিশ্চয়ই তাড়া দেবে তোমাদের বিয়ের। বুঝতেই তো পারছো, যত তাড়াতাড়ি তোমার সাথে জাভিয়ানের বিয়েটা হবে তত তাড়াতাড়ি আমরা তাদের সম্পত্তি নিজের নামে করার প্ল্যানে এগিয়ে যাব। একবার তালুকদার প্রপার্টিজ আমাদের নামে হয়ে গেলে তুমি আর আমি পালিয়ে অন্য কোনো দেশে চলে যাব। তারপর আমাদের সুখের সংসার পাতব। বুঝছো জান, কি করতে হবে তোমায়? এবার সোহার কণ্ঠ শোনা যায়। সে বলে, তার বলতে তুমি তো দেখোই না কাল আমাদের বিয়ে পাকার কথা শুনলে বলে তুমি। কথাটা বলে সোহা আর জয় উচ্চস্বরে হেসে ওঠে। সকলে হতভম্ব হয়ে যায় রেকর্ডিংটা শুনে। জাভিয়ান রেকর্ডিংটা অফ করে নিচেই বলা শুরু করে, আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার হয়েছে। সোহা কিভাবে আম্মুর ব্রেন ওয়াশ করে এই বিয়েটা করছিল, আশা করি বুঝতে পেরেছেন। এই রেকর্ডিংটা আমায় রাশেদের বোন অবনী দিয়েছে, যে কিনা ওই হোটেলেই পার্ট টাইম জব করে। একদিন সোহা আর জয় রুমে খাবার দিতে গেলে সে কিছুটা শুনে ফেলে। তারপর কয়েকটা দিন তাদের অজান্তেই একটু খোঁজ খবর নিয়ে আমায় জানায় বিষয়টা এবং রেকর্ডিংটাও শোনায়। ও আর একটা কথা, তার শুধু এইটুকু করে শান্ত হয়নি। আজ যখন আম্মু কাজী সাহেব আসার আগে সোহার রুমে গিয়েছিল তখন আম্মু হয়তো সোহাদের প্ল্যান সম্পর্কে কিছু জেনে যায়। আম্মু আমাদের এই বিষয়টা জানাতে চাইলে সোহা তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে জয়কে কল করে আম্মুকে লুকিয়ে এখান থেকে তাদের গোপন আস্তানায় নিয়ে যায়। দুর্ভাগ্যবশত আম্মুকে যখন ওরা সেন্টারের একটু দূরে ওদের পার্ক করা গাড়িতে তুলছিল তখন রাশেদ দেখে ফেলে। ও তৎক্ষণাৎ গাড়িটার পিছু নেয় এবং সেখানে যাওয়ার পর আমায় ফোন দিয়ে জানায় বিষয়টা। তখন আমি পুলিশের সহায়তায় আম্মুকে উদ্ধার করে রাতুলের মাধ্যমে হসপিটালে পাঠিয়ে দেই আর আমি এখানে রয়ে যাই সোহা আর জয়ের কীর্তি ফাঁস করতে। মিসেস তালুকদারকে হসপিটালাইজড করা হয়েছে শুনে তালুকদার বাড়ির লোক চিন্তিত হয়ে পড়ে। মিস্টার তালুকদার ছেলেকে জিজ্ঞাসা করে, তোমার আম্মু ঠিক হয়েছে তো? তার কন্ডিশন এখন কেমন? সেটা সম্পর্কে এখনো খোঁজ নেওয়া হয়নি। এই ঝামেলা শেষ করেই হসপিটালে যাব। জাভিয়ান কথা শেষ করে চুপ করে থাকে। হুট করে থাপ্পড় মারার শব্দে সকলের ধ্যান ভঙ্গ হয়।
সকলে দেখতে পায় জাবিয়ানের পেছনে দাঁড়িয়ে থাকা সোহাকে তার বাবা থাপ্পড়ের উপর থাপ্পড় মারছে। সোহার মা তাকে থামাতে চাইলে ভদ্রলোক স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে পুনরায় মারতে থাকে। থাপ্পড় মারার এক পর্যায়ে সে সোহার গলা চেপে ক্রুদ্ধ কণ্ঠে বলে, যে হাতে একদিন তোমাকে হাঁটা শিখিয়েছি সেই হাত দিয়েই আজ তোকে মেরে ফেলবো। আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? কিসের কমতি রেখেছিলাম যে এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হলি? জাবিয়ানদের মতো টাকা পয়সা না থাকলেও কম তো ছিল না, যার কারণে এত লোভী হয়ে এই কাজটা করবে। কেন সকলের সামনে আমার মাথাটা হেট করে দিলি? তোর মতো সন্তান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কথাটা বলতে বলতে সোহার বাবা হাতের চাপ বাড়িয়ে দেয়। সোহা ছটফট করতে থাকে বাবার হাত থেকে বাঁচার জন্য।